তো আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো এখান থেকে আমরা জানতে চাই যে কারা সৌদিতে যাচ্ছেন? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আপনার বয়স কি 21 হয়েছে? আচ্ছা, ফাইন। আর কারা কুয়েত যাচ্ছেন? কুয়েতের কোনো যাত্রী আছে? আচ্ছা আচ্ছা, আপনারা এখান থেকে ইউরোপ সাইড কে কে যাচ্ছেন? ইউরোপ কোন দেশে যাচ্ছেন আপনি? মাল্টা। আপনি? রোমানিয়া। ফাইন। আচ্ছা, আর এখান থেকে সিঙ্গাপুর কারা কারা যাচ্ছেন? সিঙ্গাপুরের একটা সংখ্যা আছে না? আপনি কি চলে আসেন কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ সবাই তাড়াতাড়ি চলে আসেন। তো আমরা এখানে আসছি যারা, এখানে মোটামুটি আমাদের সংখ্যা আছে 1 2 3 4 5 6 6 7 8 9 10, মানে মোটামুটি 60 জন প্লাস এই রুমে আছে। হ্যাঁ, তো এই 60 জনের হয়তোবা আমি যদি ভুল না করি মোটামুটি 90%-এর ধারণা হলো যে আমরা যে 3 দিনের ট্রেনিং নামক যে গভর্নমেন্ট আমাদেরকে ট্রেনিং করাচ্ছে এখান থেকে আমরা কোনো ভ্যালু পাবো না। মানে এখান থেকে এমন কিছু আমাদেরকে গভর্নমেন্ট দিবে না, এখান থেকে এমন কিছু গভর্নমেন্ট আমাদেরকে দিবে না যেটা কিনা হলো আপনার কাজে লাগবে, এরকম অনেকেরই ধারণা আছে, আমি যদি একবারে ভুল না বলে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আপনারা আসলেই এই ট্রেনিং এর মাধ্যমে একটা বিগ ভ্যালু পাবেন। এই 3 দিনের ট্রেনিং এর মাধ্যমে একটা বিগ ভ্যালু পাবেন। সবচেয়ে বড় জিনিস যেটা পাবেন সেটা হলো আপনার দরকার হলো 1 গ্লাস পানি। এখন পুরো সমুদ্র দেখে তো আপনার লাভ নাই, লাভ আছে নাকি? তো আমরা আপনাদের যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা যারা দেশ সুইচ করতেছেন, অনেকে আছে ধরেন আগে ছিল সৌদি আরব এখন যাচ্ছে ইউরোপ, অনেকে আছে আগে ছিল সিঙ্গাপুর এখন যাচ্ছে ইউরোপ, অথবা অনেকে আগে ছিল মালয়েশিয়া এখন যাচ্ছে সিঙ্গাপুর, এরকম আছে কি নাই? আছে আছে আছে। তো এরকম যেহেতু আছে, যে যেটাই হোক, অথবা অনেকে দেখা গেছে যে তার শুধুমাত্র ট্রেনিং করার জন্য হলেও, একটু চা হলে ভালো হয়, চা আর একটু পানি দিন এখন আগে। আমি আপনি যখন আসবেন বোতল দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মানে বিদেশের সংক্রান্ত, যে মানে সালের কাছে এয়ারপোর্টে কিভাবে যাবেন, লাগেজে কত কেজি মাল নিতে পারবেন, সাথে কি কি জিনিস দিতে পারবেন, ভিসা পাওয়ার পরে কোন কোন জায়গায় যেতে হবে, বিএমইটিতে আপনাদের কি কাজ, আপনারা আল্লাহর হস্তে প্রশ্নগুলো ওনার কাছে করেন। আপনার একটা প্রশ্ন সবার ভিতরে আর কি জানতে পারবে, যে কোনো প্রশ্ন বিদেশ সংক্রান্ত একজনে একটা করে বলবেন, স্যারের কাছ থেকে যতটুকু স্যারে যাবে ততটুকু আপনারা বলবেন ইনশাআল্লাহ। এরপরে যদি এয়ারপোর্ট সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে আপনারা যাওয়ার আগে আমার লগে যোগাযোগ করেন, আমি পারবো। এরপরে স্যার আছে, স্যারে না পারলে তখন আপনি ওগুলো বললেন। আর আপনাদের বই আছে, বইগুলো স্যার থেকে নিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম যে এমন ভাবে আমরা যাচ্ছি, কিন্তু আমরা যারা বিদেশের নাম নেই, সেটা সৌদি আরব হোক, কুয়েত হোক, সিঙ্গাপুর হোক, রোমানিয়া হোক, যেই দেশই হোক, আমরা কিন্তু নাম নেওয়ার পরে একটা মহা সমুদ্রে পড়ে যাই যে আসলে কোত্থেকে কি করব, সিরিয়াল বাই সিরিয়াল কি চেক লিস্টটা আমাদের জানা নাই যে আসলে কোন কোন কাজগুলো সিরিয়ালি কিভাবে আগানো দরকার। ধরেন একজন সিরিয়ালটা জানে বা কাজ কি কি করতে হবে সেটা সে জানে, আরেকজন জানে না, দুইজন কি এক হইতে পারে? মূল সমস্যাটা কিন্তু এখানে। একেবারে আপনাকে আমি বলতে চাচ্ছি যে ভিসা পাওয়ার পূর্ববর্তী থেকে, মানে একবারে পাসপোর্ট করা থেকে আপনি একবারে বিদেশে যে কাজ করবেন, বেতন পেয়ে পাঠাবেন, এই পর্যন্ত আপনি আসলে এই পর্যন্ত কিন্তু একটা জানার বিষয় আছে। হয়তোবা অনেকে আছে প্রিভিয়াসলি সে কোনো কান্ট্রিতে ওয়ার্ক করছে, কাজ করছে, হ্যাঁ, কিন্তু সে বর্তমানে আবার অন্য কান্ট্রিতে যাচ্ছে, 2 কান্ট্রির ভিতরেও কিছু এলোমেলো নিয়ম থাকতে পারে, অথবা সে ধরেন 10 বছর আগে আসছে, এখন 10 বছর একটা গ্যাপ আছে, বিদেশ যেতে কি কি লাগে বর্তমানে সেটা নিয়ম সে জানে না। এখন এই নিয়মগুলো কি সবার জানা দরকার না? তো আমাদের এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটার নাম হলো পিডিও ট্রেনিং। কি পিডিও ট্রেনিং? এই ট্রেনিং এর নাম কি? পিডিও ট্রেনিং। এই পিডিও ট্রেনিং, এটা পিডিওর আমরা ইলাবোরেশন জানতে চাই যে পিডিও মানে কি। পিডিও মানেটা হলো প্রি ডিপারচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। পিডিও মানে কি? প্রি ডিপারচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
আমরা যে ক্রিকেট খেলাগুলো দেখি যে কিছুদিন পরে আবার দেখবেন যে আপনার বিশ্বকাপ খেলা হবে, বিশ্বকাপ খেলার পূর্বে তারা একটা ই ম্যাচ খেলে না, প্রস্তুতি ম্যাচ খেলে কিনা, যে কোনো কিছুর পূর্বে একটা প্রস্তুতি কিছু করে না। তো এটা হলো তো মূলত আপনি যে ডিপার্চার করবেন, মানে বাংলাদেশ থেকে যে বের হবেন, অন্য দেশে যে যাবেন, কথাটা বুঝতেছেন? আপনি যে বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন, এই অন্য দেশে যাওয়ার ডিপার্চার যে করবেন, বাংলাদেশ ছেড়ে যে অন্য দেশে ডিপার্চার করবেন, ফ্লাই করবেন, চলে যাবেন, এটার পূর্বে সরকারিভাবে আপনাদের এই ট্রেনিংটা করাচ্ছে, একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাচ্ছে, মানে পূর্ব প্রস্তুতিমূলক একটা প্রি ডিপার্চার ট্রেনিং। আপনার কি কথাটা ক্লিয়ার যে এটা যে পিডিওটা কি? আমরা অনেকে দেখি না যে পিডিও ট্রেনিং, এখন তো এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা আমরা বুঝতে পারি না। ফুল অ্যাব্রিভিয়েশনটা হলো প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কথাটা বুঝতে পারছেন? এটা আমাদের করানো হচ্ছে কি জন্য? যে যা বলতে মূলত বোঝায় বিদেশ যাওয়ার পূর্বে সরকারিভাবে সম্পাদিত পূর্ব প্রস্তুতিমূলক একটি প্রশিক্ষণ কর্মসূচি, ট্রেনিং বা প্রশিক্ষণ কর্মসূচি। আচ্ছা ফাইন, এখন পিডিও প্রশিক্ষণ কাদের জন্য এটা আমাদের জানা দরকার না? পিডিও প্রশিক্ষণটা হলো যারা কাজের বিষয়ে প্রবাস গমন করবে, যারা কিন্তু ট্যুরিস্ট ভিসা যাবে তাদের জন্য না, যারা কাজের ভিসায় প্রবাস গমন করবে তারা এই গমন পূর্ববর্তী সময়ে এই প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদেরকে কিছুটা দক্ষ করে গড়ে তুলবেন। আপনি একজন লোক দক্ষ আর একজন লোক অদক্ষ, এটা কখনো এক হতে পারে না। এই জন্য আপনাদের অনেক কিছু আছে, অনেক টিপস এন্ড ট্রিক্স আপনাদের জানা লাগবে, যে কিভাবে আপনি যদি বিদেশ পাড়ি জমান আপনার আসলে প্রতারিত হতে হবে না, বা আপনি ভালোভাবে টাকাগুলো দেশে পাঠাতে পারবেন, বা আপনি এটা ওই যে স্যার কিন্তু একটা সময় বলে গেল যে নিজ নামে কিছু সেভিংস করা। আপনারা সবাই আপনারা সবাই কিন্তু বিদেশ যে টাকা পাঠাবেন, এই টাকা পূর্ণ কাউকে দিয়ে দিবেন না, এটা কিন্তু একটা বলছে। হ্যাঁ, এটা অবশ্যই নিজের নামে বাংলাদেশ থেকেই একটা অ্যাকাউন্ট করে যাবেন, অ্যাকাউন্টগুলো করার চেষ্টা করবেন হয় সরকারি ব্যাংকে, আর না হয় যেই ব্যাংকগুলোর আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা ভালো, সেগুলোতে ফিনান্সিয়াল ক্যাপাসিটি ভালো এরকম ব্যাংকের আমি একটু নাম বলে দিই আপনাদের জন্য ইজি হবে। যেমন আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটিতে 2025 সালে সর্বশেষ যে র্যাঙ্ক বের হয়েছিল, এখানে আপনার কয়েকটা ব্যাংক রয়েছে ক্যাপাসিটিতে ভালো। সেটা হলো প্রথম ব্রাক, তারপর ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, তারপর আপনার পূবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ, এগুলাতে আপনি এই 4-5টা ব্যাংক, এগুলাতে আপনারা চয়েস করবেন। একটু দূরে যদি ব্রাঞ্চ হয়, তবু এই সকল ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে আপনি ফ্যাসিলিটিটা ভালো পাবেন। ঠিক আছে? আচ্ছা ফাইন। তো এরপরে পিডিও প্রশিক্ষণ করে কি কি শেখা যায়, কিভাবে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে হয় বৈধ উপায়ে, এটা শেখা যায়। তারপরে হলো যে কিভাবে গন্তব্য দেশের ইমিগ্রেশন পাড়ি দিতে হয় বৈধ উপায়ে, এটা শেখা যায়। তারপর হলো কিভাবে ভিসা পাওয়ার পর এদেশীয় কার্যক্রম পরিচালনা করতে হয়, এই জিনিসটাকে এখানে শেখা যায়। এবং পুলিশ ক্লিয়ারেন্স কি, কেন, কিভাবে, এগুলোও শেখা যায়। প্রত্যেকেরই তো মোটামুটি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, উইদাউট সিঙ্গাপুর সবার পুলিশ ক্লিয়ারেন্স লাগছে না? আচ্ছা, আর প্রবাসে যে সেখানে কোন কোন নিয়ম কানুন মেনে চলতে হয় এই জিনিসটা শেখা যায়। আর কোথায় কোন আচরণবিধি মেনে চলতে হয় এই বিষয়টাও বোঝা যায়। আর আপনার কি ধরনের এজেন্সি হতে ভিসা করতে হয় এটা শেখা যায়। টিকেটের প্রতারণা কিভাবে এড়িয়ে চলতে হয় সেটাও শেখা যায়। আমরা আপনাদের ক্লাস শেষের দিকে যে আমরা 2টা সেশন করব, 2টা সেশন, একটা হলো প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনাদেরকে শেখাবো, যেটার জন্য আপনারা প্রতি বারে একটা ট্রাভেল এজেন্সিকে 100 টাকা মিনিমাম দিতে হয়। সেটা হলো টিকেট চেক। টিকেট পাওয়ার পরে সবাই একটা কনফিউশনে পড়ে যায় না যে টিকেটটা কি আসল না নকল, পড়ি কিনা? টিকেটটা পাওয়ার পরে আমরা কিন্তু একটা কনফিউশনে পড়ে যাই, টিকেটটা কি আসল না নকল। তো আমরা আপনাদেরকে এই জিনিসটা ফ্রিতে কিভাবে করা যায় সেই জিনিসটা শিখাই দিব, নিজে যেন ফোন দিয়ে করতে পারেন। কথাটা বুঝতে পারছেন? আর আরেকটা সেশন হলো যে প্রশ্ন উত্তর, আমাদের পুরো কথার মাঝে অথবা আপনার মাথার ভিতরে ঢুকছে একটা প্রশ্ন যে আসলে এটা কিভাবে, আমি যতটুকু জানি অবশ্যই আপনাকে অ্যান্সার দিব, আর আমি যদি নাও জানি আমি আপনাকে পরে জেনে প্রয়োজনে অ্যান্সার দিব, আমার ফোন নাম্বার প্রয়োজনে নিয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ভিসার প্রতারণা কিভাবে এড়িয়ে চলতে হয়। আচ্ছা, আমরা নেক্সট ইস্যে ঢুকি, সেটা হলো বিএমইটি কি। আমরা মূলত পিডিও ট্রেনিংটাই করতেছি বিএমইটির আন্ডারে। কিসের আন্ডারে? বিএমইটির আন্ডারে পিডিও ট্রেনিং করতেছি। কিসের আন্ডারে? আচ্ছা, পিডিও ট্রেনিং করতেছি কিসের আন্ডারে? বিএমইটির আন্ডারে। এখন আপনারা সব ক্ষেত্রে শুনছেন বিএমইটি, কিন্তু অনেক ব্যাপারটা ক্লিয়ার বুঝেন না।
যেমন আপনার বিএমইটিটা কি? বিএমইটি হলো ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রজেক্ট, একবারে টোটালি গভর্নমেন্ট প্রজেক্ট, বা এটা একটা মন্ত্রণালয়ের আন্ডারে আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বিএমইটি। একটা ভবন আছে কাকরাইলে অবস্থিত, বিএমইটি ভবন, অনেক বড়, বিশাল বড়, মেবি 10-11 তালা হবে এবং অনেক বড়। যে বিএমইটি ভবন এবং বিএমইটি ভবনের আন্ডারে আসলে কি কি হয় এগুলো আমাদের জানা দরকার। আমরা যেহেতু বিদেশে যাবো, এগুলো বিদেশ রিলেটেড কথা, প্রবাস রিলেটেড কথা। আপনি এগুলো যদি ক্লিয়ারলি না জানেন তাহলে আপনি অনেক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হবেন, অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। আর আপনি জানলে অনেক সুবিধা পাবেন, নিজেও বুঝবেন, আরেকজনকেও বুঝাবেন। আচ্ছা, এখন এটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। এর মূল কাজ হলো বাংলাদেশের শ্রমিকদের বৈদেশিক কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং নিরাপদ প্রেরণ, নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান। এটা হচ্ছে আমাদের দেশীয় নিয়ন্ত্রক একটা সংস্থান। কথা বুঝতে পারছেন? এই কাজগুলো করে থাকে, প্রশিক্ষণ, নিরাপদ প্রেরণ, নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান এবং কর্মসংস্থান। এবং বিএমইটি থেকে কিন্তু অনেক জব অফার করে বিভিন্ন দেশ, ব্রুনাই, তারপরে আপনার যে বুয়েসেল, যে এটা কিন্তু বিএমইটির সাথে রিলেটেড, যে কুরিয়া যায় যে মানুষ। আচ্ছা, বিএমইটির বিস্তারিত যদি আমরা জানতে চাই, বিএমইটির একটা কাজ হলো শ্রমিক প্রেরণ নিয়ন্ত্রণ, ম্যান পাওয়ার এক্সপোর্ট রেগুলেশনস। বিএমইটি বৈধভাবে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য নিয়োগকারী এজেন্সিগুলোকে লাইসেন্স প্রদান ও তদারকি করে। কারণ আপনাদেরকে যারা বিদেশ পাঠাচ্ছে তাদের কিন্তু একটা রিক্রুটিং লাইসেন্স আছে। আপনারা কেউ কেউ দেখা গেছে যে গ্রামের দালাল থেকে আপনারা ভিসা নিছেন, কেউ কেউ দেখা গেছে যে আত্মীয় স্বজন থেকে ভিসা নিছেন, কেউ কেউ রিক্রুটিং লাইসেন্স এজেন্সি থেকে সরাসরি ভিসা নিছেন, কেউ আবার থার্ড পার্টি থেকে ভিসা নিছেন। কিন্তু এগুলাকে নিয়ন্ত্রণ করে কে? এগুলাকে নিয়ন্ত্রণ করেই বিএমইটি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, ফাইন। এরপরে হলো কর্মসংস্থান সুবিধা প্রদান, মানে বিদেশে চাকরির সুযোগ, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের দক্ষতার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য প্রদান। মূলত আপনাদেরকে যে এক একটা দেশে নিচ্ছে তাদের একটা কোটা আছে, যে বাংলাদেশ থেকে এতজন শ্রমিক আমাদের লাগবে। এই জিনিসটা নেগোসিয়েশন করে কিন্তু বিএমইটির পক্ষ থেকে। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা নেগোসিয়েশন করে কোত্থেকে? বিএমইটির পক্ষ থেকে। আচ্ছা, তারপরে হলো আপনার স্কিল ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, দক্ষতা ও প্রশিক্ষণ। এই যে আপনাদেরকে একটা স্কিল ট্রেনিং করাচ্ছে না, আরো কিন্তু বড় বড় ট্রেনিং এর ব্যবস্থা আছে। টিটিসির আন্ডারে যে ট্রেনিং গুলো হচ্ছে এগুলো বিএমইটির আন্ডারে। মহিলাদের ক্ষেত্রে যে 2 মাসের ট্রেনিং, এটাও কার আন্ডারে? বিএমইটির আন্ডারে। সবকিছু কার আন্ডারে? বিএমইটির আন্ডারে। তারপরে ওয়ার্কার প্রোটেকশন, শ্রমিক সুরক্ষা। এখানে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জিনিসটা অনেকে না জানার কারণে অনেক সুবিধা থেকে বঞ্চিত হন। যেমন বিদেশের শ্রমিকদের অধিকার রক্ষা করতে দূতাবাস ও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সহায়তা করে। এছাড়াও নির্যাতন, বকেয়া বেতন বা অন্যান্য সমস্যা হলে সাহায্য করে। এটা কে করে? বিএমইটি করে। আরো একটা ফ্যাসিলিটি বলি, যে আপনাদের যে স্যার ছিল উনি কিন্তু একটা ব্যাপারে খুবই দক্ষ, এটা হয়তো বা উনি বলে নাই, আমি আপনাদেরকে বলি। সেটা হলো বিদেশে অনেকে মারা যায় না, বিদেশে অনেকে মারা গেলে লাশটা দেশে আসে। এই দেশে আনলেও সে যদি বৈধ কর্মী থাকে তাহলে কিন্তু সে সরকার থেকে একটা ভালো পরিমাণ অর্থ পায়, সহায়তা পায়, অর্থ সহায়তা। এই অর্থ সহায়তা কিন্তু বিএমইটির আন্ডারেই। কথা বুঝছেন? তো ওই যে উনি যে স্যার ছিল, হাফেজ সাত্তার স্যার, উনি কিন্তু আপনাদের এই কাজটা উনি পুরা বাংলাদেশেরই করে। পুরা বাংলাদেশে এই কাজটা করে খুবই রেয়ার কয়েকজন লোক, এর মধ্যে উনি একজন। কথা বুঝছেন? তো আপনারা কিন্তু এই শ্রমিক সুরক্ষা এটার এই আন্ডারে পড়ে, যে কেউ যদি মারা যায়, কারো যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সে আর ওই দেশে কাজ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়। যেমন ধরেন গতকালকে আমরা একটা টিকিট করেছি শ্রীলঙ্কা টু ঢাকা। এই টিকিটটা আমাকে করতে অর্ডার দেওয়া হলো মোটামুটি ধরেন দুপুর 2টা বাজে, তাদের ফ্লাইট হলো বিকাল 6টা বাজে। তো কেন? বাবা ছেলে চলে আসবে, বাবার পা ভেঙে গেছে, তার মানে কি এটা একটা সমস্যা না? সমস্যা তো। তো আমরা ইনস্ট্যান্ট তাদের এই টিকিটটা করে দিই, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আমাদের টিকিট করার আগে তারা এয়ারপোর্টে চলে আসছে, কিছু করার নাই। অনেক সময় হুইল চেয়ার লাগে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকের আপনার যে অক্সিজেন সহ লাগে, এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফাইন। আচ্ছা, আমরা এরপরের ইসে যাই, সেটা হলো প্রবাসে যাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় সম্মুখীন হতে হয়। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় সম্মুখীন হতে হয়, প্রথম আমাদের পাসপোর্ট, এটা আমাদের একটা অত্যন্ত দরকারি এবং বেসিক একটা জিনিস। তারপর ফটো, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর আমাদের স্কিল বা ট্রেড, হ্যাঁ, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস ওয়ার্ক ইন অ্যানাদার কান্ট্রি, তারপর ভিসার সম্মুখীন হতে হয়, আফটার ভিসা বাংলাদেশ প্রসেস, এটার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তারপর হলো আমাদের বিএমইটি রেজিস্ট্রেশনের সম্মুখীন হতে হয়, তারপরে বিএমইটি বায়োমেট্রিক কি এটা আমাদের জানতে হয়। হ্যাঁ, ভিডিও ট্রেনিং বিএমইটি। আচ্ছা, বিএমইটি বায়োমেট্রিক কি এটা কে কে জানেন? বিএমইটি বায়োমেট্রিক এটা কি কেউ জানেন? বিএমইটি বায়োমেট্রিক কি জিনিস? এখানে কেউ ফিঙ্গার করছেন? ফিঙ্গার করছেন? মূলত ওইটাকে আমরা মৌখিক বলে ফিঙ্গার, কিন্তু এটার নামই বিএমইটি বায়োমেট্রিক। এটার নাম কি? বিএমইটি
বায়োমেট্রিক। এখানে এখানে আচ্ছা পরের ইটা দেখাই, বিএমইটি ক্লিয়ারেন্স। বিএমইটি ক্লিয়ারেন্স কি, এটা কেউ জানেন? এটা জানেন না? জানেন না, অথচ আমরা ম্যান পাওয়ার বলতে যে মুখে আমরা ফেনা তুলে ফেলি, এই বিএমইটি ক্লিয়ারেন্স বলতেই ম্যান পাওয়ার বলতে কিছু নাই। বিএমইটি ক্লিয়ারেন্সটা কি? এটাই ম্যান পাওয়ার। মূলত আমরা পাই বিএমইটি ক্লিয়ারেন্স। ম্যান পাওয়ার শব্দের অর্থ হলো আপনার জনশক্তি। তো জনশক্তির তো কোনো কার্ড হইতে পারে না, কার্ড হইতে পারে? মূলত এটা হলো বিএমইটি থেকে আপনাকে একটা ক্লিয়ারেন্স দেয়। পুলিশ একটা ক্লিয়ারেন্স দেন আপনাদেরকে। পুলিশ ক্লিয়ারেন্স বলতে কি বোঝায় এটা বুঝেন? আমরা একটা জিনিস বুঝে করলাম আর না বুঝে করলাম, দুটো কিন্তু এক হলো না, এই জন্য বুঝে করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স কি, এটা কি কেউ বোঝেন? কেউ সাধারণ ব্রেন খাটাইয়া এই কথাটার উত্তরটা দিতে পারবেন? হ্যাঁ, এটাই মানে তার স্ব থানাতে তার নামে কোনো কি নাই, মামলা মোকদ্দমা নাই। যদি কারো নামে মামলা থাকে তাহলে কিন্তু এটা অটো ডিটেক্ট করে। পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্ভার আছে, ইন্টারনাল একটা সার্ভার আছে, সেখানে অটো ডিটেক্ট করে, তার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স বের হয় না। ওটা খুবই টাকা পয়সা খরচ করে, বাংলাদেশে অনেক কিছু সম্ভব, তো ওইভাবে করে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা যাই যে ট্রাভেল এন্ড ডিপার্চার, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। এয়ার টিকেটের অনেক ডিপলি থিঙ্কিং আমাদের জানা দরকার। আমাদের এয়ার টিকেট দিয়া একটা ঠকানোর একটা জায়গা, এয়ার টিকেট দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে এজেন্সিগুলো ঠকায়, হ্যাঁ, বা আমাদেরকে যারা ভিসা দেয় তারা বিভিন্নভাবে ঠকায়, এয়ার টিকেট বারবার ঘুরায় দেয়। আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে গেল, সে গেল হলো সার্বিয়া। তো তাকে আপনার বলতে 8 তারিখের একটা টিকিট করেছে, বলতে 14 তারিখের একটা টিকিট করেছে। সেই টিকিটে সে যখন গেছে তার হাতে পাসপোর্ট দেয় নাই। সেই পাসপোর্ট নিয়ে লাগছে 2 দালালের মধ্যে গ্যাঞ্জাম। এক দালালে বলে যে আমি দিব না, আরেক দালালে দিব। তো এইরকম করে সর্বশেষে আল্লাহর রহমত সে যেতে পারছে, কিন্তু সে যদি যেতে না পারতো, কথাটা বুঝতে পারছেন? তো এই হলো বাংলাদেশ। আমরা এগুলোর ব্যাপারে একটু সচেতন হব। আমাদের এই সেশনটা করলে আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন কিনা আপনারা নিজেরাই বললেন। ফাইন। তারপর হলো অ্যারাইভাল ডিক্লারেশন ফর্ম ফিল আপ, হ্যাঁ। তারপরে এয়ারপোর্ট এন্ট্রি। অনেক দেশে আপনার অ্যারাইভাল ফর্ম ফিল আপ করা লাগে। যেমন ধরেন আপনি যদি সিঙ্গাপুরে যান, ঠিক আছে, সেখানে একটা ফর্ম ফিল আপ করা লাগে, সেটার নাম হলো আপনার হেলথ ডিক্লারেশন ফর্ম বা জি অ্যারাইভাল কার্ড। এই ডিক্লারেশন ফর্ম ছাড়া আপনি কিন্তু সিঙ্গাপুরে যেতে পারবেন না। এটা করতে 1 টাকাও লাগে না, গভর্নমেন্ট ভাবে কোনো টাকা লাগে না, কিন্তু এটা ফর্ম ফিল আপ করেন নাই, আপনি কিন্তু সিঙ্গাপুর যেতে পারবেন না। আমিও যখন 2022 সালে সিঙ্গাপুরে যাই 5 দিনের জন্য, তখন আমি মানে নিজের কাজ অনেক সময় থাকে না যে করা হয় না, তো আমারও খেয়াল নাই, যাচ্ছি তো করি নাই। আমরা ইনস্ট্যান্ট ওইখানে একটা বোর্ড আছে, ওই প্রতিটা বোর্ডে আপনার আইপ্যাড দেওয়া আছে, আমরা আইপ্যাড দিয়ে করে নিছি। কিন্তু এটা ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। এটাকে বলা হলো অ্যারাইভাল ফর্ম, হ্যাঁ, বা ডিক্লারেশন ফর্ম। আর এয়ারপোর্ট এন্ট্রি কিভাবে নেবেন, এয়ারপোর্ট কাউন্টার এবং বোর্ডিং এ কিভাবে ফেস করবেন। তারপর হলো লাগেজ ব্যাগেজের বিভিন্ন রুলস আছে। বিভিন্ন এয়ারলাইন্স আছে যেখানে আপনি লাগেজটা আপনি কার্টুন করে নিতে পারবেন না, এখন ধরেন আপনি এমন কিছু জিনিস নিছেন যেটাকে কিনা কার্টুন ছাড়া ওয়ে পাচ্ছেন না, এখন কার্টুন করে নিছেন। আপনি এয়ারপোর্টে যে দেখলেন যে সেখানে কার্টুন অ্যালাউড না, তখন আপনি একটা সমস্যায় পড়বেন কিনা? অনেকে এমন আছে যে ধরেন বাংলাদেশ থেকে আমরা যেভাবে যাই, আমাদের বাসার সামনে একটা প্রাইভেট কার আসে, প্রাইভেট কারের ডিকি উঠায় আমরা সব উঠাই দিলাম, আবার ঠিক এয়ারপোর্টের টার্মিনাল 2 তে যেয়ে আমরা সবকিছু নামাই দিলাম, সামনেই একটা গাড়ি আছে, ট্রলি গাড়িতে নিয়ে আমরা কাজ শেষ। এখানে আমি হয়তো বা কোনো হ্যাসেল পোহাচ্ছি না, কিন্তু অন্যান্য দেশের এয়ারপোর্ট গুলো কিন্তু এত ছোট না, বা এত এইভাবে আপনি ডিল করতে পারবেন না সব জায়গায়। দেখবেন যে এয়ারপোর্টের পরে দীর্ঘ রাস্তা, আপনার সেখানে পায়ে হেঁটে যেতে হবে। সিঙ্গাপুর, হ্যাঁ, পায়ে হেঁটে যেতে হবে। তো তখন আপনি এইটা কিভাবে বহন করবেন? আপনি কি কার্টুনটা বহন করে মানে ওই দেশে যাইয়ে যদি আপনার শ্রমগিরি শুরু হয়ে যায়, তাহলে দেখতে খারাপ না? বা আপনার নিজের কাছে ভালো লাগবো না যে আমি আসলাম এই প্রথম বিদেশ, অথচ আইসেই আমার মাথায় বোঝা নিতে হইলো। অনেক সময় দেখা যায় একটু ছিঁড়া যায় এই ধরনের কার্টুন গুলা, তখন তো যন্ত্রণার শেষ নাই। এই জন্য সবাই চেষ্টা করবেন অনেক পোশাকের প্রয়োজনে 2000 টাকা কম লাগায় একটা লাগেজ কিনবেন। কথাটা বুঝছেন? অনেকের হয় কি যে পোশাকের কিনতে এখন আর লাগেজ কেনার টাকা নাই, এটা করবেন না। দয়া করে আপনারা সবাই একটা লাগেজ কিনে নিয়ে যাবেন, কিছুটা ভালো ফিল করবেন আপনারা। লাগেজের বিকল্প নাই, বিদেশে যাবেন লাগেজ করার ট্রাই করবেন, হ্যাঁ। আচ্ছা, আর এরপরে আবার ওই যে বললামই তো যে লাগেজের কিছু রুলস আছে। তারপর হলো আপনার ড্রেস কোড। আপনি অবশ্যই একটা মার্জিত ড্রেস কোড নিয়ে আপনি আপনার এয়ারপোর্ট কাউন্টার, বাংলাদেশ ইমিগ্রেশন এবং আপনার ডেস্টিনেশন কাউন্টার, ডেস্টিনেশন ইমিগ্রেশনে আপনি ফেস করার ট্রাই করবেন, হ্যাঁ, মার্জিত পোশাকে। কারণ অমার্জিত পোশাকের মানুষদেরকে ভ্যালু দেয় কম, হ্যাঁ,
অমার্জিত পোশাকের মানুষদেরকে মানুষ ভ্যালু কম দিতে চায়। এটাই আসলে পৃথিবী, এইভাবেই আসলে পৃথিবীটা ডিজাইন করা হয়েছে বা ডিজাইন হয়ে আসছে। আপনি চাইলেও আপনার খুবই একটা অমার্জিত পোশাক বা খুবই নোংরা নোংরা পোশাক, আপনার ভ্যালু আর যার একটু মার্জিত পোশাক তার ভ্যালু কখনো এক হবে না, ঠিক না? এটা অবশ্যই আপনার ড্রেস কোডের দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ, এবং একটু মানানসই ড্রেস আপ করার চেষ্টা করবেন। বেশি রং চঙা যেন বেশি খ্যাত খ্যাত বোঝা যায় এরকম না, যেন একটু কম বোঝা যায়, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা ফাইন। যেমন ধরেন আমি যে ড্রেসটা পরছি এটার সাথে যদি আমি কালো না পরে এখানে একটা লাল পাঞ্জাবি পরতাম, দেখতে একটু অড লাগতে পারতো। কথাটা বুঝছেন না? আমিও কিন্তু আমার ড্রেস কোডের মধ্যে একটা সিমিলারিটি বজায় রাখার চেষ্টা করি, এভাবে আপনারাও এটা চেষ্টা করবেন। তারপরে হলো ইমিগ্রেশন প্রসেস, ইমিগ্রেশন বাংলাদেশ, ইমিগ্রেশন ডেস্টিনেশন কান্ট্রি, এবং আমাদের আফটার অ্যারাইভাল আমরা কি করব, জয়েন ইন ওয়ার্কে আমরা কি করব, এবং আমরা ওয়ার্কিং এনভায়রনমেন্টে মানে আমরা যে কর্ম পরিবেশে ঢুকে যাব তখন আমাদের আসলে কি কি আচরণবিধি মেনে চলা উচিত, এটা আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে শিখব। হোস্ট কান্ট্রির রুলস, মানে যে কান্ট্রিতে আপনি গিয়েছেন সেখানকার রুলস এন্ড রেগুলেশনস অ্যাজ এন এক্সপেট্রিয়েট আপনি আসলে কিভাবে মেনে চলবেন, আর আর্নিং এন্ড রেমিটেন্সটা আপনি কিভাবে পাঠাবেন, আপনি যে স্যালারি পেলেন সেটা আসলে কোন মাধ্যমে পাঠানো উচিত, এই জিনিসগুলো আপনারা আমাদের আলোচনার মাধ্যমে জানতে পারবেন। স্যালারি রিসিভিংটা আপনারা করবেন কিভাবে, কিভাবে কি করবেন, এটার পরবর্তী নির্দেশনাগুলো জানবেন। স্যালারি সেন্ডিং টু বাংলাদেশ, এই প্রসেসটা আপনি জানতে পারবেন। আর আপনার আরেকটা জিনিস হলো আপনার ভিসা নেওয়ার ক্ষেত্রে কি কি যাচাই করব, আমরা ভিসা নেওয়ার ক্ষেত্রে কি কি যাচাই করবো, এটা হচ্ছে আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা থিংস। এটাকে আমরা আসলে নাম্বারিং ভাবে আপনাদের কাছে তুলে ধরবো যেন আপনারা এই জিনিসটাকে খুব সহজে ডিটেক্ট করতে পারেন। ওই যে বললাম যে আমাদের কাছে যেন এক সমুদ্র না হয়, আমাদের কাছে যেন আমার প্রয়োজনীয় যেই পানিটুকু সেটুকুই হয়। তো আমরা ভিসা নেওয়ার ক্ষেত্রে আমাদের 3টা সোর্স থেকে আমরা নর্মালি ভিসা নিয়ে থাকি, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হই। ভিসা নেওয়ার ক্ষেত্রে আমরা কয়টা সোর্স থেকে ভিসা নেই, কয়টা? ক্লাসে মনোযোগী আপনারা? কয়টা সোর্স থেকে? মানে 3টা উৎস থেকে আমরা ভিসা নিয়ে থাকি। এর মধ্যে ফার্স্ট অফ অল হলো দেশীয় লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং লাইসেন্স থেকে ভিসা নিলে কি কি যাচাই করবেন এটা আপনাদের জানতে হবে। তার মানে আমরা প্রথম যেটা নেই সেটা হলো একটা রিক্রুটিং এজেন্সি থেকে আমরা ভিসা নেই যারা দেশীয় লাইসেন্স প্রাপ্ত। দেন পরিচিত কেউ, আত্মীয় বন্ধু বিদেশ থেকে ভিসা দিলে কি কি যাচাই করবেন, মানে পরিচিত কেউ কারো কাছ থেকে আমরা ভিসা নেই। তৃতীয় হলো আমরা এজেন্ট বা গ্রাম্য দালাল থেকে ভিসা নেই। তো এটা নিলে আমরা কোন জনের ক্ষেত্রে কি কি বিষয় যাচাই বাছাই করব এবং কিভাবে আমরা প্রতারণা এড়িয়ে চলতে পারবো সেটা হলো আমরা আজকের এই ক্লাসে শিখতে পারবো। তো এরপরে আমরা প্রথম জনেরটা শিখি যে দেশীয় লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি থেকে ভিসা নিলে আমাদের আসলে কি কি বিষয়গুলো যাচাই করা দরকার। এখানে এমন কেউ আছেন যারা সরাসরি রিক্রুটিং এজেন্সি থেকে ভিসা নিছেন? নোবডি, কেউ নাই। আচ্ছা, তার মানে আপনারা দ্বিতীয় 2টার ভিতরে পড়ছেন, কে তাই না? কেউ আত্মীয় স্বজন বা কেউ গ্রাম্য এজেন্ট বা দালাল। হ্যাঁ, আচ্ছা। তো আমরা রিক্রুটিং এজেন্সি থেকে যদি ভিসা নিই তাহলে আমরা যেগুলো শুরুতে যাচাই করব সেটা হলো যে বিএমইটি লাইসেন্স, যে তাদের আসলে বিএমইটি লাইসেন্স আছে কিনা। বিএমইটির ওয়েবসাইট আছে এই রিক্রুটিং এজেন্সিদেরকে দেখার জন্য। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটেরও ঠিকানা আপনাদেরকে ক্লাসের শেষে দিয়ে দিব। আপনাদেরকে এমন একটা কম্প্যাক্ট প্যাকেজ দিব, আশা করি যে আপনাদের নিজেদের জন্য উপকার হবে এবং আপনাদের জন্য উপকার হবে, এবং এটা আপনারা ফ্রি অ্যাক্সেস করতে পারবেন পুরো কম্প্যাক্ট প্যাকেজটাতে। হ্যাঁ, আমরা আসতেছি আস্তে আস্তে। প্রতিষ্ঠানের অফিস, আসলে প্রতিষ্ঠানের অফিসটা একজন রিক্রুটিং এজেন্সি, সে বলতেছে আমার আরএল আছে বা রিক্রুটিং লাইসেন্স আছে, কিন্তু তার আসলে প্রতিষ্ঠানের কোনো অফিস নাই, সাইনবোর্ড নাই, ট্রেড লাইসেন্স নাই। তাহলে কি তার আসলে আছে না নাই? আসলে আছে না নাই? নাই। এটা কিন্তু আপনাদের ক্লিয়ার বুঝতে হবে। হ্যাঁ, তারপরে কোম্পানির অভিজ্ঞতা, আগে কোন দেশে লোক পাঠিয়েছে রেফারেন্স বা আগে কর্মীদের সাথে কথা বলতে হবে যে আসলে তার সে আসলে রিক্রুটিং এজেন্সি কিনা। বাংলাদেশে কিন্তু প্রতারণার শেষ নাই। আপনার ফকিরাপুল বলেন, গুলশানের মতো ভালো ভালো জায়গাতে বলেন, একটা এজেন্সি বসে যায় সুন্দর ডেকোরেশন দিয়ে, 2-3জন ফিমেল এমপ্লয়ি দিয়ে তারা বসিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা সুন্দরভাবে মানুষের থেকে 4 লাখ 5 লাখ শুরুর দিকে পাসপোর্ট প্রতি 50,000 করে নিল। ধরেন একটা পাসপোর্টে নিল 50,000, পাসপোর্ট নিল 100, তাহলে কয় টাকা পাইলো? হ্যাঁ, তাহলে 50 লাখ টাকা কি অনেক কম? 50 লাখ টাকা তোর অফিসের ভাড়া আছে। তো এক মাস যদি সে ফেসবুকে আপনাকে বারবার দেখাইলো যে আমি সৎ, আমি এই ভালো, আমি এই লোকেরা পাঠাইছি, আপনিও দেখে খুব মানে ইমপ্রেস হয়ে তার কাছে টাকা দিলেন। বাংলাদেশের মানুষ হলো 17 কোটি, এর ভিতরে গতকালকে দেখলাম যে 10 জনের ভিতরে প্রায় 6 জন লোক হলো বেকার বাংলাদেশে। তো এই 6 জন লোক বেকার, সবারই তো একটা চিন্তা ভাবনা থাকে যে জীবন যেহেতু পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছে আমাদের আয় করাই লাগবে, এবং সেই আয়ের একটা উচ্চ পথ হলো বাংলাদেশের জন্য প্রবাসে গমন। তো প্রবাসে গমন যেহেতু সবাই করতে চায়, সবাই বিভিন্নভাবে ভাবে। যেমন ধরেন আমার যে ফ্রেন্ড ইসে গেছে, এই সার্বিয়া গেছে, ওর সম্পর্কে যদি বলি, ও জানেন কি বলছে? ও
ও 2 বছর আগে দালালের কাছে টাকা দিয়ে রাখছে, ও আমাদেরকে বলে যে না আমি এটা কাউরে জানাই নাই কেন, ও যে গেছে সবেমাত্র মনে হয় সবাই জানে না, ও বলে যে না আমি কাউরে জানাই নাই, আমি ধরেই নিছি যে এই টাকা মাইর খাইতে পারে। তার মানে মানুষের মেন্টালিটিটা কোথায়? এরকম ভাবে অনেক যুবক আছে যারা কিনা ভিতরে ভিতরে জিনিসগুলো খোঁজে। ও এরকম কথা বলছে যে আমি এরকম লোক যে কাটাগান আছে না, কাটাগান চুল দিয়ে ডেকে রাখবো, আরেকজনের দেখতে দিব না। মানে সে প্রয়োজনে ভিতরে ভিতরে একটা সমস্যায় পড়ে যাবে কিন্তু মানুষের দেখতে দিবে না, কিন্তু আসলে কি তো তার একটা আর্থিক ক্ষতি হলো, ঠিক কিনা? তো এখন আর্থিক ক্ষতিগুলো কিন্তু আমাদের এড়ানো দরকার। আর্থিক ক্ষতিগুলো এড়ানোর জন্য আমাদের নিজেদের একটু চালাক, চতুর, স্মার্ট হতে হবে। বর্তমান যুগের সাথে কিভাবে আমরা তাল মিলিয়ে চলতে পারবো সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের নিজেদেরও স্মার্ট হতে হবে। আপনাদের যে পরবর্তী আপনার পরিবারের ছোট ভাই হতে পারে, ভাইগনা হতে পারে, বন্ধু হতে পারে, তাদেরকেও কিভাবে আপনি স্মার্টলি হ্যান্ডেল করবেন সেটা দেখতে হবে। যেমন ধরেন আমার ফ্রেন্ড যদি আজকে যদি আমি আমার ফ্রেন্ড না হতাম, ও বুঝতোই না কিভাবে টিকিট চেক করতে হয়। ওই নিজেও বুঝতো না যে 8 তারিখের টিকিট 14 তারিখ হয়ে গেছে, এই সুবিধাটা কিন্তু সে পাইতো নাকি, সে বুঝতো না যে কিভাবে টাইম যে কোনো সময় টিকিটটা ফ্রিলি চেক করা যায়, এগুলো সে বুঝতে পারতো না। তো ফাইন, এরপরে আমরা দেখাই যে ভিসা পাওয়ার পর যাচাই কি করবেন। ভিসা পাওয়ার পর যাচাই করবেন হলো ভিসার টাইপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার কি ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা কিনা, নাকি আবার ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা ধরাই দিছে যে আপনি যান, আমি দেখতেছি বাংলাদেশ এয়ারপোর্ট, ওই বিদেশের এয়ারপোর্ট, এরকম আছে কি নাই? আছে না নাই? আছে। দ্যাট মিনস যে আপনার এই ভিসার টাইপটা আপনার ভালোভাবে ধরতে হবে, এবং এই ওয়ার্কারের মধ্যে যে সাব সেগমেন্ট গুলো আছে, যেমন ধরেন কনস্ট্রাকশন, হ্যাঁ, তারপরে আপনার পাইপিং, এরকম আরো কিছু সাব সেগমেন্ট আছে না, যে সে ওয়ার্কার কিন্তু সে তার আসলে মূল কাজটা কি, এগুলো আপনাদের আসলে ক্লিয়ারলি জানতে হবে যে আমার আসলে ওই দেশে যে কাজটা কি হবে। তারপর হলো স্পন্সর বা এমপ্লয়ার নেম, এটাকে বুঝায় বলতে মিন করে যে আপনি আসলে কার কোম্পানির আন্ডারে কাজটা করতে যাচ্ছেন। স্পন্সর বা এমপ্লয়মেন্ট নেম আপনার, আমরা আমাদের চোখে অনেক দেখেছি যে ধরেন বেলজিয়ামের ভিসা, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন ইউরোপ কান্ট্রির সাইডের বিভিন্ন ভিসা, আসলে এটা ভিসা না, ফেক ভিসা। কি ভিসা? ফেক ভিসা, সম্পূর্ণ ফেক ভিসা। এই ফেক ভিসা দিয়ে আপনার ফেক ভিসা এডিট করে, ফেক ভিসা কি করে এডিট করে আপনার নাম দিয়ে দিছে, আসলে এটা আপনার নামের ভিসা না। ভিসা ধরেন মন্নাফ সর্দারের, আর দিয়া রাখছে হাসান হোসেনের বা হাসান মোল্লার, আসলে হাসান মোল্লার নামে ভিসা আসে নাই, এটা আসছে ধরেন মন্নাফ সর্দারের নামে। তো মিলল? তো এটা করে কি, ওই যাদের উদ্দেশ্য খারাপ থাকে তারা একটা কম্পিউটারের দোকানে যায়, তাদেরকে যে 100 টাকা 200 টাকা অফার করে যে আমার এই নামটা কাটতে এই নামটা বসাই দাও। আপনি দিছে, আপনি তো বুঝেন কম, আপনি তো বুঝেন নাই যে এটা এডিট করা না আসল বিষয়, এটা তো বুঝেন নাই। তো আপনি দেখা প্রথম ধাপে আপনার কাছ থেকে পাসপোর্ট দিয়ে 50,000 টাকা নিছে, দ্বিতীয় ধাপে ওই রকম একটা ডকুমেন্ট দিয়ে আপনার কাছে 2 লাখ টাকা নিয়ে নিছে বা 5 লাখ টাকা নিয়ে নিছে। তো আপনার মোটামুটি 4 লাখ 5 লাখ টাকা তার কাছে আটকা, আপনি তো এখান থেকে ছুটতেও পারবেন না। তারপরে দেখা গেল যে আপনার মধ্যে এরকম 10 জন 20 জন নিছে, সে পালাইলো। আমার একবার পরিচিতর মধ্যে আমাদের যে মার্কেটে আমাদের অফিস, সেই মার্কেটে একজন ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, ডেন্টিস্টের হয় না, ডেন্টিস্টের ক্লায়েন্ট আছে না, দাঁত ঠিক করতে আসে। তো আমি দেখতাম যে ওই লোকটা মাঝে মাঝে পাসপোর্ট করানোর ব্যাপারে আমাদের সাথে কথা বলতে আসে। তো হঠাৎ করে সে দেখি পর্তুগাল না, তুরস্ক লোক নিব, তুরস্কর জন্য সে ডিড করতে আসছে, ডিড লিখতে আসছে। তো পাসপোর্ট প্রতি 50,000 টাকা করে নিতেছে। জিম্মাদার ডাক্তারে, তো দাঁতের ডাক্তারে জিম্মাদার হলো কেমনে, জিনিসটা কেমন না, মানে অবাক হওয়ার মতো না। তো পরে শুনলাম যে দাঁতের ডাক্তারের সাথে খুবই ভালো সম্পর্ক। কিভাবে? এজ এ রুগী, একজন রুগীর কি ডাক্তারের সাথে এত ভালো সম্পর্ক হতে পারে যে 50,000 টাকা করে জিম্মাদার সে হয়ে গেল। তার এমন বুঝাইছে, সে তো আসলে 50,000 টাকার জিম্মাদারিত্ব নিয়ে নিছে। তো সে 50,000 টাকার জিম্মাদারিত্ব নিয়ে নেওয়ার পরে বই নিতে 29টা বই, কত টাকা বুঝছেন? আবার কোন বইয়ের টাকা বেশি নিছে, মানে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা করে নিছে। তো সে মোটামুটি ধরেন একটা ভালো অ্যামাউন্ট নিয়ে নিছে। সে আবার এলাকার স্থায়ী না। আচ্ছা, ঠিক আছে আপনারা চলে গেছেন, নাম্বার ছিল না, আমি আপনাকে ফোন দিতে সমস্যা নাই, পরে যখন নাম্বার পাইছি তখন এর মধ্যে তো চলে আসছে। আচ্ছা আপনারা আমাদের পরে এখানে ইনশাআল্লাহ। তো আপনারা কেউ যাইয়েন না, হ্যাঁ, যারাই বাইরে যাচ্ছেন তারা সাথে সাথে চলে আসেন, খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে। হ্যাঁ, তো সে এই গল্পগুলো বলার উদ্দেশ্য হলো গল্প মানুষের মনে থাকে। আমাদের এই পয়েন্টগুলো কিছু ভুলে যেতে পারেন, গল্পটা বলবেন না। গল্প বলেনি মানুষ, এখন গল্পটা আবার মিথ্যা বানোয়াট, ওই ভূতের গল্প না, যে ছিল রাজার নাই মাথা, কুত্তা না ঠ্যাং, এইসব গল্প না।
বাস্তব গল্প, বাস্তবতার নিরিখে কথা, কথাটা বুঝতে পারছেন, যেন আপনারা ওই ধরনের প্রতারণা এড়িয়ে চলতে পারেন। তো যেই লোক পাসপোর্ট করতে দালালি করে সেই লোক কিভাবে হঠাৎ করে তুরস্কের লোক নিতেছে? তো আমি হনা করার তো কেউ না, আমি তো এখানে কোনো মিডিয়া না, তো আমি জাস্ট জিনিসটা দেখতেছি যে এগুলো হচ্ছে। তো দেখা গেছে যে একজন লোক যাইতেছে 50,000 টাকা, ভাই কনস্ট্রাকশনের কাজ, ভাই আমি তো কনস্ট্রাকশনের কাজ পারি না, আমার কফি শপে দিয়ে দেন। আরে দিয়ে দিই কফি শপে, বুঝছেন নি যে কি দালালের ক্ষমতা বুঝতেছেন? ভাই আমি তো কফি শপের পারি না, ভাই আমি আসলে ওয়েটারের কাজ পারি, ওকে ওয়েটারে দিয়ে দেন। মানে সে তার কাছে যেভাবে পেশা চাইতেছে সেইভাবে নিতেছে। শুরুর দিকে নিল 4.5 লাখ, শেষে আস্তে আস্তে সেটা গিয়ে ঠেকলো 6,20,000 করে। তো আমার কাছে শুরুর দিকে এটা সন্দেহ হয়েছে যে জিনিসটা আসলে মনে হয় ফেয়ার না, মানে পুরোপুরি ঠিক না। তো এরপরে গিয়া ঘটলো কি, তারা টিকিট করবে, আমাদের থেকে টিকিট করবে, ফাইন করেন, টাকা দিতে হবে ভাই, ক্যাশ টাকা ছাড়া টিকিট হয় না, আমি পাই না, আপনারা দিব কোথেকে? তো সে আজ করে কাল করে আসে না, হঠাৎ করে শুনি সে আর আসা বন্ধ করে দিচ্ছে, ডাক্তারের সাথে যোগাযোগ নেই। জিনিসটা কেমন না? তো এই যে 29 জন লোক ডাক্তারের থেকে, ডাক্তার তো নিজের একটা ইজ্জত আছে, সে তার ইজ্জত রক্ষা করার জন্য ঠিক আছে না ডাক্তার ডেন্টিস্ট যিনি, সে তার ইজ্জতকে রক্ষা করার জন্য হলেও কিন্তু সবাই 50,000 করে আস্তে আস্তে দিয়ে দিছে। গ্রাম্য সালিশ আদালত এত কিছু তার দরকার ছিল, সে যদি তার পাল্লায় না পড়তো। এজন্য আমি বলবো যে আপনারা এরকম পাল্লায়ও পড়বেন না। আরেকজনের কথা শুনলে বিশ্বস্ত সবাইরই মনে হতে পারে, আসলে বিশ্বস্ত কিনা তার সাথে লেনদেন করে বোঝা যায়। তার সাথে কি করে বোঝা যায়? একটা মানুষকে চিনার 3টা ওয়ে আছে। একটা মানুষকে চিনার কয়টা ওয়ে আছে? 3টা ওয়ে আছে। এই জিনিসটা আপনাদের জানা আছে? 3টা ওয়ে আছে। একটা মানুষকে আপনি প্রকৃত অর্থে চিনতে পারবেন 3টা ভাবে, 3 ভাবে। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। একটা মানুষকে চিনার 3টা ওয়ে আছে। সেটা হলো প্রথমত তার সাথে লেনদেন করতে হবে। তার সাথে কি লেনদেন করতে হবে? লেনদেন করলে আপনি বুঝবেন যে এই লোকটা কেমন। এতেও যদি না বুঝেন, তার সাথে সফর করতে হবে, মানে তার সাথে ভ্রমণে বের হতে হবে। যে আপনি আপনি ঢাকা থেকে সিলেট গেলেন বা বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেলেন, এরকম কোন কান্ট্রি ভিজিট করেন বা দেশে বিভিন্ন জায়গায় ভিজিট করেন 2-3 দিন, তাকে আপনি প্রকৃত অর্থে চিনতে পারবেন। যদি তখনও চিনতে না পারেন, আরেকটা ভাবে আপনি চিনতে পারবেন। এটা হলো ফাইনাল। সেটা হলো কি জানেননি? সেটা সবার জানা দরকার না? সেটা হলো তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা লাগবে, রিলেটিভ। সে আপনার যখন রিলেটিভ হবে, তাকে একবারে রগে রগে চিনতে পারবেন যে সে আসলে লোক হিসাবে কেমন। তো আপনার এই লোকটা যদি লেনদেন করে বুঝতে পারছে, তো সে যদি আগেই লেনদেন করতো, তাহলে তো সে 1-2টা লেনদেন, 1-2টা লোক, একটা লোককেও যদি রিস্ক নিয়ে দিত, তাহলে কিন্তু তার এত সমস্যা পোহাইতে হইতো না। 29টা পাসপোর্টের দায়ভার, মার সময় সময় বিচার আচার, এগুলা কি খারাপ না ভালো? খারাপ না ভালো? একটু কথা বলেন। খারাপ না? একটা অসহ্যনীয় গ্রাম্য একটা সমস্যা না? তো এটার মধ্যে কিন্তু তারা আসলে পড়তে হয়েছে। হ্যাঁ, এজন্য আমরা যেটা চেষ্টা করবো সেটা হলো, যেটা কথায় ছিলাম, স্পন্সর বা এমপ্লয়ার, মানে আমরা যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানিটা গুগলে আছে কিনা। এখন গুগলে প্রত্যেকটা কোম্পানি থাকে, যে কোম্পানি ভ্যালিড তাদের প্রত্যেকজনের লিস্ট যদি তারা নিজেরাও আপলোড না করে, এটা গুগল আপলোড করে দেয় অটো। গুগল কিন্তু ক্যামেরা দিয়ে পুরো রাস্তাগুলো দেখতেছে, দেখবেন যে সাইনবোর্ড গুলো স্পষ্ট, মানুষের চেহারাটা ব্লার করে দেয়। এটা ওদের একটা টেকনোলজি। কিন্তু আপনি কিন্তু এইভাবে দেখতে পাবেন। আপনারা সেই এমপ্লয়ার এটা সার্চ দিবেন। আর আরেকটা আপনাদেরকে বুদ্ধি শিখাই দেয়, সেটা হলো পিডিএফটা আসল না নকল এটা চিনবেন কিভাবে? এই জিনিসটা কি সবাই জানেন? পিডিএফটা আসল না নকল এটা বুঝতে পারেন? আপনি পারেন? তো হনা বলেন না কেন? ভিসার পিডিএফ আসল না নকল এটা কে কে বলতে পারেন? পারা দরকার। আচ্ছা, ভিসার পিডিএফ আসল না নকল এটা বোঝার জন্য আপনাদের বুঝতে হবে যে প্রতিটা উপর থেকে যে লাইনগুলা নেমে আসছে, এই লাইনগুলা কি আসলে একরকমের কালার কিনা। কথা বুঝছেন? একরকমের কালার কিনা। যখন এডিট হবে তখন সেটার কালোটা অনেক বেড়ে যাবে, ব্ল্যাকটা অনেক বেড়ে যাবে। আর যখন জিনিসটা জাস্ট স্ক্যান হবে, তখন সেটা ফুললি ব্ল্যাক থাকবে না, পুরাপুরি যে একবারে মিচমিচ্চা কালো বলতে যা মিন করে সেটা থাকবে না। কথাটা বুঝছেন? তো এইভাবে আপনার পিডিএফটা ডিটেক্ট করবেন। দেখবেন যে যারা আপনার ভিসার কপিটা দিচ্ছে, যারা প্রতারণা করে, উপরের লেখাগুলো হালকা ফাটা, কিন্তু আপনার নামটা একবারে ক্লিয়ার, আপনার নামে কোনো সন্দেহ নেই, আপনার পাসপোর্ট নাম্বারে কোনো ঝামেলা নেই, একবারে ফুল ক্লিয়ার, তখন বুঝবেন যে ঝামেলা আছে। যদি সবগুলোই দেখতে একই রকম হয়ে থাকে, মোটামুটি আপনি নিশ্চিত হতে পারেন যে পিডিএফটা অন্তত অরিজিনাল আছে। কথাটা বুঝছেন? আপনার কি মাঝখানে অনেক গ্যাপে আছেন নাকি? আপনারা পিছনের লোকজনগুলো? আচ্ছা ফাইন। তো আমরা এমপ্লয়ার আর স্পন্সর এটা মিলাবো। হ্যাঁ, কোম্পানির লেটার হেড, সাইন সিল এগুলো আছে কিনা, বেতন ডিউটি কি কি লেখা আছে এগুলো মিলাবেন। বিএমইডি স্মার্ট কার্ড এটা পাওয়ার জন্য এইসব জিনিসগুলো লাগবে। ফ্লাইট টিকিট, ভিসার দেশ অনুযায়ী রুট ঠিক আছে কিনা। আপনারা আরেকটা জিনিস মনে রাখেন,
ধরেন আপনাকে নিবে হলো সার্বিয়া, আপনাকে ট্রানজিট ফালাইছে দুবাই। এখন আপনার টিকিটটা হলো ঢাকা টু দুবাই আলাদা একটা টিকিট, আর দুবাই টু সার্বিয়া আলাদা একটা টিকিট। এই টিকিটে আপনার কপাল ভালো না থাকলে আপনি যেতে পারবেন না। এরকম সমস্যা আপনার কখনো শুনছেন যে তাকে সে যাবে এক দেশে, তার টিকিট করছে আরেক দেশে? কখনোই শোনেন নাই? শুনছেন না? ট্রানজিট টিকিট এক জিনিস, আর আপনার টিকিটই ভিন্ন ভিন্ন পিএনআর, এটা আলাদা জিনিস। ভিন্ন ভিন্ন পিএনআর, এটা আলাদা জিনিস। যদি এটা সম্পর্কে একটু বলি, সেটা হলো ধরেন সে যাবে সার্বিয়া, তার টিকিট করছে ঢাকা টু দুবাই ফ্লাই দুবাইতে ধরেন, বা ঢাকা টু দুবাই এমিরেটসে, বা ঢাকা টু দুবাই ইউএস বাংলায়, আর পরের টিকিটটা করছে ফ্লাই দুবাইতে, আপনার দুবাই থেকে আপনার সার্বিয়া। তো এখন এই সকল টিকিটে এই টিকিটের মূলত রুলসটা হলো, যদি আপনার টিকিট আলাদা থাকে, যে টিকিটের ডেস্টিনেশনটা, যে টিকিটটা আপনি হাতে নিচ্ছেন এই টিকিটের ডেস্টিনেশন হলো ঢাকা টু দুবাই, এটা আপনার দুবাইতে যে ইমিগ্রেশন করতে হবে। এখন ইমিগ্রেশন করার প্রথম ডিমান্ড হলো যে সে দেশের ভিসা থাকা লাগবে। এখন আপনি যাবেন সার্বিয়া, আপনার কাছে কি দুবাইয়ের ভিসা আছে? তাহলে আপনি কিভাবে ইমিগ্রেশন করবেন? আপনারা আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? তো একটা দেশের ইমিগ্রেশন করার মানে তো তার আগে ভিসা মানে অনুমতিটা তো থাকা লাগবে। অনুমতি ছাড়া আপনি কিভাবে ইমিগ্রেশন করবেন? এজন্য অনুমতি যে আছে কিনা, মানে ওই দেশের কি আসলে টিকিটটা আমার ভিন্ন ভিন্ন পিএনআর না সিঙ্গেল একটা পিএনআর, এই জিনিসটা আমাদের আসলে বোঝা দরকার। আমরা আপনাদেরকে কিছু টিকিট কপি দেখানোর চেষ্টা করব, যেখানে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে ট্রানজিট টিকিট কি এবং এরকম ভিন্ন ভিন্ন পিএনআর কি। এটা আমরা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর হলো ভিসা, বিএমইডি, কন্ট্যাক্ট সব মিললে তবে যাওয়া উচিত। আপনাদের ভিসার সাথে পাসপোর্টের নাম ঠিকঠাক আছে কিনা মিলাইবেন। যেমন গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে একটা টিকিট পাঠাইলো, তার শালার সাথে এক দালালের কন্ট্যাক্ট পোল্যান্ড পাঠানোর জন্য তাকে পাঠাইলো নেপালে। এই নেপাল যাওয়ার সময় গেছে, তখনই তাদের নাকি সন্দেহ হয়েছে। তো নেপাল থেকে আসার টিকিট তাকে আজ দিচ্ছে, কাল দিচ্ছে, বিভিন্ন দিচ্ছে। তার শালার নাম হলো আসিফ হোসেন, টিকিটের নামের ভিতরে দেওয়া আরিফ হোসেন। তো টিকিট কি, এই টিকিটে সে মনে হয় ফ্লাই করতে পারবো নি? মূলত তাদেরকে এইভাবে ভুক্তভোগী করে। এই জিনিসগুলো আমাদের আসলে ক্লিয়ার জানা লাগবে। আমরা ভিসা পেয়ে মনে করবো না যে পেয়ে গেছি, আমরা পেয়ে আগে জিনিসটা যাচাই করব। পেয়ে কি করব? যাচাই করব। বিনা যাচাইয়ে আমরা কোনো কাজ করব না। হ্যাঁ, যাচাই করব। যাচাই করার বিভিন্ন ওয়ে আছে, আমি ওয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হলো পরিচিত কেউ, আত্মীয়, বন্ধু বিদেশ থেকে ভিসা দিলে কি কি যাচাই করবেন। আপনারা এখানে আত্মীয় স্বজন থেকে ভিসা নিছেন কে কে আছেন? একটু প্লিজ হাত তোলেন। আত্মীয় স্বজন থেকে ভিসা নিছেন? আত্মীয় স্বজন হাতগুলো পরে উঠতেছে কেন? আত্মীয় স্বজন থেকে ভিসা নিছেন? আচ্ছা, এখন আত্মীয় স্বজন থেকে ভিসা নিলে সব আত্মীয় স্বজন ভালো, সব বন্ধুই কি ভালো? আবার অনেক ভালো, আজকে আমি ভালো, কালকে যে আমি ভালো থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? এই জিনিসটা কিন্তু আপনাদের আসলে যাচাই করার বিষয়। তো এই ক্ষেত্রে আপনি আসলে কি কি যাচাই করবেন? শুরুতে যাচাই করবেন ভিসার কপি নিজে দেখা, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট চাইবেন না, বলবেন যে পিডিএফ ক্লিয়ার স্ক্যান করে পিডিএফ দেন। ঠিক আছে? অনেক দেশের ভিসা আছে পিডিএফ, অনেক দেশের ভিসা আছে আপনার পাসপোর্টের সিল, এগুলা জানতে হবে, কোনটা পাসপোর্টের স্টিকার, এগুলা জানতে হবে। হ্যাঁ, তারপর হলো আপনার ওয়ার্ক ভিসা হলে ওকে, আর যদি ওয়ার্ক ভিসা না হয়, ভিজিট ভিসা, ফ্রি ভিসা হলে খুব সতর্ক থাকতে হবে। অনেক সময় দেখা গেছে যে আপনাকে কানাডার একটা ভিসা দিল, আপনি তো ট্যুরিস্ট ভিসা পেয়ে, নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পেয়ে খুবই খুশি। আপনি কি মনে করতেছেন যাওয়াটা এতই সহজ? এতটাই সহজ হবে না। আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখবেন যে আপনার সাইড করে দিছে, আপনার বিভিন্ন 4-5 জন পুলিশ আপনার কোশ্চেন করতেছে। যদি তাদের কন্টাক্টে কোনো মিসম্যাচ হয়ে থাকে, কন্টাক্টে কিন্তু মিসম্যাচ হয়ে যায়। যারা গ্রাম্য এজেন্টরা কন্টাক্ট করে তাদের একটা দারুণ মিসম্যাচ কি হয় জানেননি? তারা আসলে কন্টাক্ট কিসের সাথে করে? তারা কি ফুল এয়ারপোর্টের সাথে কন্টাক্ট করে মনে করছেন? এই ভাই, এই যে দেখছেন, যারা এজেন্টরা কন্টাক্ট করে তারা কি ফুল এয়ারপোর্টের সাথে কন্টাক্ট করে? কিসের সাথে কন্টাক্ট করে এটা বলতে পারেন? ওই সময়ের 2-1 জন নির্দিষ্ট পুলিশের সাথে কন্টাক্ট করে। এখন পুলিশ কি মানুষ নাকি রোবট? মানুষ। এই মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে, তার শিডিউল ভিতর থেকে ঘুরাই দিতে পারে, তার আত্মীয় স্বজন সমস্যা থাকতে পারে, পরিবার সমস্যা থাকতে পারে, নিজের সমস্যা থাকতে পারে, নিজে অন্য কোনো কাজে আটকে গেছে এই জন্য না আসতে পারে। তখন কিন্তু আপনি এই কন্ট্যাক্ট মিস করবেন। এই ধরনের বিষয়তে খুবই সতর্কতা অবলম্বন করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে স্পন্সর যাচাই করবেন। স্পন্সর মানে তো বুঝছেন যে আপনি আসলে যে কোম্পানিতে যে কাজ করবেন বা যারা আপনাকে স্পন্সরশিপ দিয়েছে। হ্যাঁ, স্পন্সর ব্যক্তি, সে কি ব্যক্তি না কোম্পানি? আপনার কোনো কোনো দেশের স্পন্সর হয় শুধুই ব্যক্তি। যেমন ধরেন আমেল মঞ্জিল ভিসা, সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা কেউ যাচ্ছেন? সৌদি আরবের ভিসা যারা যাচ্ছেন সবাই আমেল মঞ্জিল মানে বুঝেন? যদিও আপনারা অন্য দেশে যাবেন, আপনাদেরকে একটু বুঝাই দেই। সৌদি আরবের ভিসার ক্যাটাগরির মূল 2টা ক্যাটাগরি, একটা হলো আমেল মঞ্জিল আর আমেল আদি। আমেল মঞ্জিল মানে হলো
হাউজের কাজ, আমেল মঞ্জিল, সাওয়াক কাজ, হ্যাঁ, এগুলো হলো হাউজের কাজ। আর আরেকটা হলো আমেলাদি বা ফ্রি ভিসা যা আছে, এগুলো সব হলো প্রাইভেট কাজ। মানে হাউজের কাজ মানে একজন ব্যক্তির কাজ, হ্যাঁ, আর প্রাইভেট কাজ মানে একটা প্রতিষ্ঠানের কাজ। তো এই জন্য আমেল মঞ্জিল ভিসা কিন্তু কোনো প্রতিষ্ঠান দেয় না, এটা দেয় হলো একজন ব্যক্তি। দেখবেন যে আমেল মঞ্জিল ভিসা করার সময় ব্যক্তির আপনার কার্ড চায়, ব্যক্তির ফোন নাম্বার চায় ভেরিফিকেশন করার জন্য। তো আপনারা এটা ক্লিয়ার হবেন যে আপনার স্পন্সরকে ব্যক্তি নাকি সে কোনো আপনার কোম্পানি, এটা ক্লিয়ার হবেন। আচ্ছা, তারপর হলো কোম্পানি হলে কোম্পানি রেজিস্ট্রেশন, এটা জানতে চাইবেন। সে ব্যক্তি আসলে ওই দেশে আছে কিনা সেটা জানতে চাইবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যক্তির নাম অনেক আগের বিষয় আপনার এডিট করে দিয়েছে। এডিটর ভালো বন্ধু আছে না, অনেক এডিটর আছে, অনেক পাকা এডিটর, আপনি এডিট দেখেও বুঝবেন না অরিজিনাল কি ডুপ্লিকেট, তখন আপনি কিন্তু ঠকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর সে ব্যক্তি আসলে ওই দেশে আছে কিনা পারলে লাইভ ভিডিও দেখবেন, আর তার কাজের জায়গায় এটা নেওয়ার চেষ্টা করবেন, আর বাস্তবতা যাচাই করবেন। আর আগে কাউকে নিয়েছে কিনা, আপনার বন্ধু আত্মীয় স্বজন যে নিবে আপনাকে, সে অ্যাকচুয়ালি আগে কাউকে নিয়েছে কিনা, আপনি যেন তার ট্রায়াল ভার্সন না হন। আজকে ছেলে বাইক কিনছে, হুন্ডা কিনছে, হ্যাঁ, আমরা তো আমাদের ভাষায় হুন্ডাই বুঝি। আজকে ছেলে হুন্ডা কিনছে, প্রথম উঠাইলো বাবারে, এটা কি তার উচিত হয়েছে? সে তো হুন্ডা চালাইতে জানে না। তার মানে আপনারা কি করবেন, নিজে ট্রায়াল হইবেন না, যে আচ্ছা দেখি বন্ধু তুমি আমার নিতে পারো কিনা, এরকম ট্রায়াল নিজে দিবেন না, এটা খুবই বিপজ্জনক। ট্রায়ালের মধ্যে নিজে পড়া এটা ভালো জিনিসটা। ট্রায়াল মানে কি, এটা আপনার অ্যাক্সিডেন্টও হতে পারে, কাজেও লাগতে পারে। তো আপনারা এই ধরনের রিস্কে যাবেন না। বিদেশে অনেক টাকা পয়সার বিষয়, একটা পরিবারের পুরো সঞ্চয়ের বাইরেও আত্মীয় স্বজন থেকে টাকা নিতে লাগে, লোন নিতে লাগে, অনেক ঝামেলার একটা বিষয়। তো আপনারা এই ধরনের ট্রায়ালে কখনো পড়বেন না, ঠিক আছে? এই জন্য আগে আত্মীয় স্বজন যদি নেয়, তাহলে নিজে কি করবেন, দেখবেন যে সে আগে কাউকে নিয়েছে কিনা। কথাটা বুঝছেন? কি দেখবেন, সবাই একসাথে বলেন, আগে কাউকে নিয়েছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তারপর হলো বাংলাদেশে সে যদি লোক কোনো পাঠায় থাকে, তার সাথে কথা বলবেন, চুক্তি আছে কিনা, একটা চুক্তি করার চেষ্টা করবেন। হ্যাঁ, না থাকলে ঝুঁকি অনেক। অবশ্যই পরিচিত লোকেরও আপনারা ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। পরিচিত হলো ব্লাইন্ড ট্রাস্ট মানে অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস একেবারে ভালো জিনিসটা। তার সাথে চুক্তি করে নেবেন, তাকে বুঝাই বলবেন। অনেকে আছে যে চুক্তি আরে না, চুক্তি করবা তোমার লগে আমি এই কাজই করব না, তাহলে তার সাথে আপনি আসলেই করেন না। হ্যাঁ, তার সাথে আপনি আসলেই করেন না যদি এরকম হয়। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা পরের পার্টে যাই যে আমরা ব্লাইন্ড ট্রাস্ট করবো না। এর পরের লোক হলো গ্রাম্য দালাল বা এজেন্ট। এদের ক্ষেত্রে আপনারা কি যাচাই করবেন, আপনারা এখানে গ্রাম্য এজেন্ট, কোনো আত্মীয় স্বজন না, এমন কে আছেন যে এইরকম লোকের কাছ থেকে ভিসা নিছেন। এটা কিন্তু খারাপ জিনিস না, তাদের মধ্যেও ভালো মন্দ আছে। এমন কে আছেন যে ভিসা নিছেন, একটু হাতটা দেখি আমরা একটু সংখ্যা বোঝার জন্য। আচ্ছা, আত্মীয় স্বজন না, কিন্তু এজেন্ট, হ্যাঁ, গ্রাম্য দালাল। তো আমরা এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবুও এখানে আমরা কি সতর্কতা অবলম্বন করবো, যে তার কিন্তু কোনো অফিস নাই, অফিস নাই। গ্রাম্য এজেন্টের অফিস আছে নি? অফিস নাই। গ্রাম্য এজেন্টের শুধু আছে মোবাইল নাম্বার, ঠিক আছে? চিন্তা নাই আমি দেখবো, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা বলে চালানো, এগুলো কিন্তু গ্রাম্য দালালদেরই কাজ। হ্যাঁ, যে চিন্তা নাই আমি মানে সে একবারে বাংলাদেশ এয়ারপোর্টে দেখা লাগবো, অন্য দেশের এয়ারপোর্টে সে দেখা লাগবো, তার এত ক্ষমতা। কথাটা বুঝেননি? যে ক্ষমতা বাংলাদেশের হয়তো বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও নাই, কিন্তু সে এইরকম ক্ষমতা দেখায় থাকে। মিথ্যা? কথাটা কি একেবারে মিথ্যা না। আচ্ছা, যদি নিতেই হয়, না নেওয়াই ভালো। নেওয়ার পরিচিত জন থেকে নিতে পারেন বা নিয়ে থাকেন, এটা আমি আর এখানে আটকাতে পারবো না। এটা ভিসার অরিজিনাল পিডিএফ নিজে চেক করবেন। আর স্পন্সর নেম গুগল করে দেখা, এটা তো বুঝাইছি, আমি দেখাবো যে কিভাবে গুগল করে দেখবেন। আর এম্বাসি বা বিএমইটি কাউকে এটাকে দেখানোর চেষ্টা করবেন। অ্যাডভান্স টাকা একদম কম দাও, মানে অ্যাডভান্স টাকা গ্রাম্য দালালকে যত কম দিয়ে পারা যায়, কারণ আপনার টাকা মাইর খেলে ওইটার উপরেই যাক। আপনার যদি পাসপোর্টও সে নিয়ে চলে যায়, বা তার কাছে কিন্তু পাসপোর্টটা আলটিমেটলি রাখে না, যদি একবারে সে নিজেই একটা প্রতারক না হয়, সে আসলে একটা প্রতারক চক্রের অংশী। কথা বুঝতে পারছেন? গ্রাম্য দালালরা কিন্তু নিজে ফুল বিষয়টা প্রতারণা করে না, অনেক সময় নিজের অনেক চাকরিতেও প্রতারণার শিকার হয় সে, তখন সে আর কিছু না পাইরা এলাকা ছাড়ে। কথা বুঝতে পারছেন? তো সে আসলে একটা অফিসকে, রিক্রুটিং এজেন্সিকে সে কিন্তু এই কাজটা দিচ্ছে। আপনি গ্রাম্য দালাল থেকে নেন আর আপনার ওই যে আত্মীয় স্বজন থেকে নেন, সবাই রিক্রুটিং এজেন্সির তাবেদার। রিক্রুটিং এজেন্সি ছাড়া কাজ করতে পারবে না। কথাটা বুঝছেন? হয়তো বা রিক্রুটিং এজেন্সিকে আপনাকে চিনাচ্ছে, আপনি যে রিক্রুটিং এজেন্সি চিনলে তার সাথে ডিল করবেন, অথবা রিক্রুটিং এজেন্সিও পছন্দ করে না যে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে ডিল করা, কারণ ক্লায়েন্ট তো গিয়ে জ্বালাবে, তার তো অফিসিয়াল কাজকর্ম আছে। এই জন্য তারাও গ্রাম্য এজেন্ট নিয়োগ দেয়। তারপরে যে আপনার আত্মীয়, আপনার পরিচিত যে আত্মীয়, আপনার বন্ধু, সে যার কাছে অপরিচিত, সেও তো তার কাছে গ্রাম্য এজেন্ট বা গ্রাম্য দালাল, ঠিক কিনা? গ্রাম্য দালাল যিনি, সে যদি আপনার
আত্মীয় হয়, সে তো আপনার আত্মীয়র ক্যাটাগরিতে পড়ে গেল। কথাটা বুঝছেন? তো এই জন্য এই ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, আর লিখিত চুক্তি ছাড়া টাকা দিবেন না। লিখিত চুক্তি করার ব্যাপারে যদি কারো কোনো হেল্প লাগে, যে বুঝতেছেন না কিভাবে চুক্তিটা করা লাগে, এটা আপনি আমার সাথে কমিউনিকেট করবেন বা স্যার আছে ওনার সাথে কমিউনিকেট করবেন। আমরা আপনাদেরকে একটা খুবই যুগোপযোগী ফরম্যাট দেওয়ার চেষ্টা করব, যে সেখানে আপনাকে ঠকানোর পসিবিলিটি না থাকে। এবং লিখিত চুক্তিতে কখনোই ব্ল্যাঙ্ক চেক ছাড়া লিখিত চুক্তি করবেন না। ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেবেন এবং দেখবেন যে তার অ্যাকচুয়ালি ওই ব্যাংকের অ্যাকাউন্টের যে চেকের সিগনেচার এবং এইটা এক আছে কিনা। আপনারা অন্য একজনের চেক দিলে তো তার নামে কোনো মামলা হবে না, বা তার সিগনেচার ওখানে দিছে বাংলা, এখানে দিছে ইংলিশ, ওখানে দিছে ইংলিশ, এখানে দিছে বাংলা, এটাতে আপনি কাজ করতে পারবেন না, মামলাটা তার নামে করতে পারবেন না। এই জন্য আপনাদের যেটা দরকার সেটা হলো তার কাছ থেকে অবশ্যই ব্ল্যাঙ্ক চেক নেবেন। ব্ল্যাঙ্ক চেকের নাম্বার সহ চুক্তিতে উল্লেখ থাকবে। তাকে একাই আপনারা কখনো চুক্তিতে রাখবেন না, চুক্তিতে রাখবেন তাকে সহ আপনার পক্ষ থেকে 2 জন, তার পক্ষ থেকে 2 জন গণ্যমান্য ব্যক্তি, যাদেরকে কিনা আপনি রিচ করতে পারবেন। কথাটা বুঝছেন? যাদেরকে ধরতে পারবেন। আমার কথাটা ক্লিয়ার? এগুলা কি দরকার আছে না নাই? আচ্ছা, আমরা আপাতত ভিজিট ভিসা, ফ্রি ভিসা, কোম্পানি নেম ছাড়া ভিসা, কন্ট্রাক্ট, এগুলা করবেন না। আর দালালের মুখের কথা সমান প্রমাণ না। আমাদের সর্বশেষ কথাটা আপনি একটু মনে রাখেন, দালালের মুখের কথা সমান কিনা কোনো প্রমাণ না। দালালের মুখের কথা সমান কিনা, সবাই একটু বলেন, দালালের মুখের কথা সমান প্রমাণ না, প্রমাণ না। আমরা কিন্তু চাইলে মাইক ব্যবহার করতে পারতাম, এতে আপনাদের নিজেদের সমস্যা হতো। আমরা আমাদের সাউন্ড ব্যবহার করতেছি। আমরা চাই যে একটা লাইভ ক্লাস হোক। লাইভ শব্দের অর্থ হলো যে প্রাণবন্ত একটা ক্লাস হোক, আপনারাও আমাদের সাথে পার্টিসিপেট করেন। আমরা যেটা বলবো আপনারা ইয়েস নো বলেন, এতে করে আপনাদের মাথায় গাঁথবে। আমাদের মাথায় কিন্তু সারাদিন অজস্র কথা আসে, সব কথা কি আপনার মনে থাকে? এভাবে ব্রেনটারে আল্লাহ তাআলা ডিজাইন করছে যে সব কথা মানুষের মনে থাকবে না, ইম্পর্টেন্ট কথা মনে থাকবে। তো একটা মানুষ যেই কাজে যত বেশি ফোকাস করে, যে কাজে যত বেশি তার কনসেন্ট্রেট দেয় বা মনোযোগ দেয়, সে কাজে তার তত বেশি মনোযোগ বসে, মনে থাকে। হ্যাঁ, আর আপনার একটা কথা মানুষের মনে গাঁথার জন্য কয়েকটা জিনিস জরুরি। এক হলো আপনার চোখ দিয়ে দেখা। আপনাদের চোখ যদি থাকে অন্যদিকে, তাহলে আপনাদের এটা মনে থাকবে না। আরেকটা হলো কান দিয়ে শোনা, কান দিয়ে শোনা, আর অন্তর দিয়ে জিনিসটা অনুধাবন করা, আর আপনার ব্রেন দিয়ে চিন্তা করা যে আসলে সে কি বললো। এভাবে না ভাবলেও যে সারাদিনের যে ফিল্টার হয়ে তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিছু কথা থাকবে আর সব কথা উড়ে যাবে, তো এর মধ্যে চলে যাবে। আপনাদের আজকের যে কথাগুলো আপনাদের এই জেলা প্রশিক্ষণ অফিস থেকে বলা হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা প্রবাস গমনের জন্য। দালালের মুখের কথা সমানই না। আমরা এখন একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আপনাদেরকে দেখাবো খুব ইম্পর্টেন্ট জিনিস। এই বিরতিতে আপনারা এখান থেকে চলে যাবেন না, এটা আমাদের আমার একটা সেশনের বিরতি। আমারও তো কথা বলতে বলতে হয়রান লাগে না, তো সেশনের বিরতি। আমরা এরপর আপনাদেরকে দেখাবো হলো কিভাবে টিকিট চেক করবেন, কিভাবে রিক্রুটিং এজেন্সি আপনারা ট্র্যাক করবেন, হ্যাঁ পাবেন, এটা আপনাদেরকে দেখাবো। আপনাদের কার কার সাথে অ্যান্ড্রয়েড ফোন আছে? প্রায় সবার সাথে আছে। হ্যাঁ, গুগল সার্চ করতে পারেন কে কে, তাহলে আলহামদুলিল্লাহ অনেকেই পারে। হ্যাঁ, আমরা দেখাবো। আমরা একটু অফে যাই। হ্যাঁ, আপনাদের মূলত বিরতি এখন না ভাই, আপনারা বসেন বসেন বসেন। মেন বিরতি এটা না, মেন বিরতি এটা না, আমাদের সেশনের বিরতি। হ্যাঁ, বিরতি হলো আপনাদের ওই যে আজানের আগে 1টা বাজে, এখন বিরতি না, এটা বিরতির সময় না।